নমস্কার। অনেক দিন পরে মিষ্টি দিদি তোমাদের কাছে আবার ফিরে এসছে। মিষ্টি দিদি অ্যাকচুয়ালি কী বলো তো, মাঝখানে আমার খুবই শরীর খারাপ গেছে। মাঝখানে বললে ভুল হবে, আমি এখনও পুরোপুরি সুস্থ নই, কিন্তু সংসারের কাজ তো বলো কিছু তো থেমে থাকে না, তো সব কাজই করতে হয়। কিন্তু তোমাদের জন্য তোমাদের সামনে আমি আসতে পারিনি, কারণ আমি সেইভাবে শারীরিকভাবে ঠিকঠাক ছিলাম না, খুবই এখনও উইক। তো যাই হোক, আজকে খুবই একটা সিম্পল রান্না, যেটা আমি আমার ঠাকুমার কাছে শিখেছিলাম। তো সেই ঠাকুমার কাছ থেকে শেখা সেই রান্নাটা আমি আজকে তোমাদের কাছে দেখাবো। তোমরা হয়তো অনেকেই জানো বা করেও থাকো, কিন্তু যারা জানো না তাদের জন্য করছি। খুব সিম্পল রান্না, কারণ আমি আজকে বেশিক্ষণ দাঁড়িয়ে করতেও পারছি না, ঘরের জন্যও করছি, প্লাস তোমাদেরকেও দেখানো হবে। তো তাহলে দেখো আজকে কি বানাবো। পুরনো দিনের একটা রান্না, আমার ঠাকুমার কাছে শেখা। চলো তাহলে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা শাক নিয়েছি। কি শাক বলো তো? এটা হচ্ছে পালং শাক। শীতকালে এই পালং শাক খুবই ভালো, আর শরীরের পক্ষে উপকার খাওয়াটা। এই শাকটা কিন্তু কোনো বাজার থেকে কেনা নয়, কোনো সারও দেয়া নয়, একদম খুবই টাটকা তাজা শাক। আমার পাশেই আমার এক দাদা, উনি ওনার জমিতে লাগিয়েছিলেন, তো সেই টাটকা শাক উইদাউট সারে তৈরি, খুবই সুন্দর। ওই জন্যই আমি আর ওটাকে খুব সিম্পলভাবে করব, যাতে শাকের যে মেইন জিনিসটা যাতে তার মধ্যে থাকে। তো ওই জন্য পালং শাক নিয়েছি, আর দেখো এখানে কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, আর আলু নিয়েছি, আর অসীম টিম থাকলে নিতে পারতে, তো আমি আর নিইনি ওগুলো। নিয়েছি বিউলির ডালের বড়ি, আর এখানে দেখো 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে নেবে। আর রান্নার জন্য তো অবশ্যই সর্ষের তেল, হলুদ, চিনি, নুন তো লাগবেই। তো এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস রান্নার জন্য। খুবই সিম্পল রান্না, অতি পুরনো দিনের রান্না, আমার ঠাকুমার কাছে শেখা। তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে রান্নাটা করছি। দেখো আমি প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবং তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়েছে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু কিছুতেই কিছু দেবে না। তো দেখো আমি এখানে প্রথমে কি করব, তেলের মধ্যে তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পর কি করবে, তেলটাকে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবে। এবার বড়িটাকে দেখো ভেজে নেবে প্রথমে লাল লাল করে। বড়ি ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কারণ পুড়িয়ে ফেলবে না, পুড়িয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো আমি প্রথমে কি করলাম, এখানে বেগুন, আলু আর কুমড়োটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। শাকটা রান্না করার আগে কি করবে, প্রথমে বেগুনটাকে ভেজে নেবে একটু। যে কোনো জিনিস দেখবে ভেজে করলে কিন্তু তার স্বাদ একটু অন্যরকম হয়। তো আমার তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি বেগুনটা। খুব বেশি নরম করে ভাজবে না, জাস্ট একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। কারণ বেগুন কিন্তু এমনিই খুব নরম জিনিস, তো তাহলে শাকের মধ্যে যখন দেব তখন কিন্তু জিনিসটা পুরো গলে যাবে। তাহলে তোমাদের একটা জিনিস বলি, যেটা হচ্ছে অনেকে দেখবে বেগুন ভাজতে গেলে ভাবে বোধহয় যে বেশি তেল দিলে আমার তেলটা বেশি বেগুনে লেগে যাবে, কারণ হচ্ছে বেগুন তো প্রচণ্ড তেল টানে। কিন্তু এই ধারণাটা প্রচণ্ড ভুল। তুমি যদি একটু ভালোভাবে তেল দিয়ে বেগুনটা ভাজো, তেল কিন্তু বেশি লাগে না, বরং অল্প তেলেই বেগুনের বেশি তেলটা লাগে, আর ভালো করে ভাজাও হয় না, ভেতরটায় তেল তেল মতো থেকে যায়। দেখো আমার কিন্তু তেল অ্যাজ ইট ইজ রয়েছে, আমার কিন্তু খুব বেশি তেল লাগেনি, কিন্তু আমার বেগুনগুলো সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে আগেকার দিনের মানুষদের কাছে শেখা। আমরা আর কোথা থেকে শিখবো বলো? তাদের কাছ থেকে আমাদের শেখা জিনিস, জাস্ট এখন আমরা ফলো করছি। তো এখন যাতে নতুন ছেলেমেয়ে যারা
তাতেও তারা যাতে শিখতে পারে, তাই তাদেরকে এই টিপসগুলো বলছি। আমিও যেমন শিখেছি, তারাও যেন শিখতে পারে যাদের আগ্রহ আছে। তো বেগুনটা দেখো আমার ভাজা হয়ে গেছে, কারণ বেগুন খুব নরম জিনিস। এবার কুমড়োটা আর আলুটা ভেজে নেব, জাস্ট একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে দেবো। দেখো এখানে আমি আলু, কুমড়ো আর বেগুন তিনটে জিনিস কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কি করব, তেলটার মধ্যে যে ভাজার পরে যে তেলটা রয়েছে, আমি আলাদা করে আর কোনো তেল দিইনি, ওই তেলের মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম ফোড়নে। আর আগেই বলেছি তোমাদের যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে দেবে। তো আমি একটা দেখো কাঁচা লঙ্কা জাস্ট ফেড়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম। এই রান্নাটায় আমি কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কোনো কিচ্ছু দেব না, সিম্পল রান্না, মানে শরীরের পক্ষে উপকার, শাকের যে উপকারিতা সেটাও থাকবে, সেটাকে মেনটেন করেই করব। দিয়ে দেবো এর মধ্যে শাকটা। এই পালং শাক হোক বা যে কোনো শাকই হোক, খুব ভালো করে ধোবে, কারণ শাক পাতা এমনিতেই খুব ভালো করে ধুতে হয়, কারণ তার মধ্যে বিভিন্ন রকমের পোকা মাকড় ওঠে, তারপরে মাটিতে বালির মধ্যে হয়। তো ভালো করে না ধুলে এর মধ্যে কিন্তু নোংরা থেকে যায়, তখন কিন্তু সেটা আবার ঠিক না শরীরের জন্য। তো সবসময় শাক পাতা যে কোনো জিনিসই ভালো করে ধুতে হয়, কিন্তু তার মধ্যে স্পেশালি হচ্ছে শাক পাতা, কারণ যেহেতু এর মধ্যে পোকামাকড়ও উঠতে পারে। তো আগে এটাকে এক্ষুনি দেখবে নরম হয়ে গলে গেছে। শাকের রঙটা কিন্তু কি সুন্দর গ্রিন পুরো। তো এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন দেবে, এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না শাকে, কারণ শাকের নিজেই শাকের থেকে একটা জল বেরোয়। দিয়ে দেবে একটু হলুদ, প্রত্যেকটা জিনিসই আন্দাজ করে দেবে, কারণ আমি কিন্তু চামচ মেপে কখনো রান্না করতে পারি না অত। দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে এটাকে আবার নাড়তে থাকো। দেখেছো কতটা কমে গেছে, জল বেরিয়ে গেছে কতটা, দেখতে পাচ্ছ যে কতটা, দেখো জল বেরিয়ে গেছে। আর টাটকা শাক তো এর মধ্যে এবার কি দেব, দেখো আলুগুলো দিয়ে দেব আর কুমড়োটাও দিয়ে দেব। তার কারণ একটাই, কারণ হচ্ছে এগুলো সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সেই জন্য। বেগুনটা তো নরম, এমনিও নরম হয়ে গেছে ভাজতে ভাজতেই। তো এটাকে ভালো করে মিক্স আপ করবে, করে এটাকে একটু চাপা দিয়ে দেবে। এক চাপাতে দেখবে সুন্দর নরম হয়ে গেছে। আর এই সমস্ত শাক পাতা একটু মাখো মাখো করে না করলে কিন্তু খেতে ভালোও লাগে না, টেস্টও লাগে না। আর আমি কিন্তু এর মধ্যে বড়িটাও দিয়ে দেবো, কারণ হচ্ছে এগুলো দোকানের বড়ি তো, নইলে এই রসটা যদি এর মধ্যে না ঢোকে তাহলে কিন্তু নরম হবে না, তাই বড়িটাও দিয়ে দিলাম। মা ঠাকুমারা কিন্তু এভাবেই খুব সিম্পলভাবে আগেকার দিনে রান্না করতেন। ওনারা কিন্তু বেশি হজঘট করে করতেন না, যার জন্যে প্রত্যেকটা রান্নার গুণগত মানটা কিন্তু বজায় থাকতো। তো এবার আমি কি করব, ভালো করে নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার আঁচটা একদম কমিয়ে দেবে, দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট। শুধু তোমাদের বলেছি লাস্টে যে টিপসটা একটু দেবো, আর একটা পুরো মাখো মাখো হবে, যেটা কিন্তু আগেকার দিনে, এখন তো বিভিন্ন রকম গুঁড়ো বেরিয়ে গেছে, চালের গুঁড়ো, ছোলের গুঁড়ো, ওর গুঁড়ো, কিন্তু আগেকার দিনে কিন্তু গুঁড়ো পাওয়া যেত না। তখন তারা কিন্তু হাতে বেটে বা শিলে বেটে তবে সেই জিনিসটা দিত। অনেকে আটা গুলে দিত আগেকার দিনে, দেখেছি মা ঠাকুমাদের, দিদিমাদের। তো কিন্তু আমার ঠাকুমা যেটা করতেন, গোবিন্দভোগ চাল বেটে একটু জাস্ট দিতেন, তার যে একটা সুন্দর গন্ধ আসতো সেটা চিন্তা করা যায় না। কিন্তু এখন তো এগুলো আমরা গুঁড়ো পাই, গুঁড়ো দিয়েই করে দিই, কিন্তু সেই যে সুন্দর, এখন সে চালেরও সুন্দর গন্ধ নেই, আর তোমার সেই কি বলবো, জিনিসটা পুরোপুরি আসে না।
তো যার ফলে যা পাই তাই দিয়েই করি। কিন্তু আমাদের ঠাকুমা কিন্তু চাল বেটে উনি সেইটাই লাস্টে একটু দিয়ে দিতেন, সেটাতেই যেন কাফি হয়ে যেত পুরো একদম রান্নাটা। দেখেছো পুরো একদম মাখো মাখো হয়ে গেল। এই মাখো মাখোটা না হলে কিন্তু যে কোনো চচ্চড়ি বলো বা শাক বলো খেতে কিন্তু ভালো লাগে না। তাহলে তোমাদের যদি পুরোনো দিনের এই রান্নাটা ভালো লেগে থাকে আমার ঠাকুমার হাতে, তাহলে কি করবে, একটু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগবে, আর অবশ্যই শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যে বৃষ্টি দিদি কিন্তু অনেক কষ্ট করে আজকে তোমাদের জন্য রান্না করলো, খুবই সিম্পল সোজা রান্না। আমি পারছি না, আমার প্রচণ্ড গলা ব্যথা, কথা বলতে পারছি না, গলা কথা বলতে গেলে ব্যথা করছে। তো যাই হোক, তো তোমাদেরকে তোমরা তো দেখলে তো কিভাবে করলাম না। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তো তোমাদের বললাম লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কথা আর বলতে পারছি না, গলা আস্তে আস্তে আমার ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদার প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে, আমাদের এখানে তো রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো তোমরা মিষ্টি দিদিকে মনে করে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো, আর প্রত্যেকে দেখো, ভালো হোক মন্দ হোক, কোনো দিন খুব ভালো জিনিস দেখাবো, কোনো দিন নর্মাল দেখাবো, পুরোনো দিনের রান্না নতুন দিনের রান্না সব মিলিয়ে মিশিয়ে দেখাবো। অনেকটা দিন গ্যাপ পড়ে গেছে, তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।